আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শামসুল হাসান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ ঢাকা। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের উপরে তোমাদের ক্লাস নিতে আবার চলে আসলাম। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। যেহেতু শীত আসতেছে, তোমাদের আবার এখন সরকার বলছে যে নো মাস্ক নো সার্ভিস। তো তোমাদের এখন একটু অতিরিক্ত সতর্কতা ফলো করা উচিত, যেহেতু আশেপাশে অনেকেরই এখন আবার নতুন করে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে এবং অনেকেই আক্রান্ত হচ্ছে এবং মৃতের হারও বেড়ে যাচ্ছে। তো সেই কারণে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যখনই বাহিরে যাবে অবশ্যই সতর্কতা ফলো করে যতটুকু পারা যায় নিজের সেফটি ডিভাইস গুলো ইউজ করে তোমরা বাইরে যাবে। তো আজকে আমি কম্পিউটার ও তথ্য প্রযুক্তির নবম অধ্যায়ের উপর তোমাদের ক্লাস নিব। এটার উপর আমি অলরেডি একটা ক্লাস নিয়েছি। আজকে আমি যে ক্লাসটা এখন তোমাদের এটার উপর নিব সেটি হচ্ছে ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের সহায়তা ইনফরমেশন সিস্টেম। এটার উপরে আমি আজকে আমার লেকচারটা নিব। এটা আজকে আমি শেষ করে দেব যে কিভাবে ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেম সহায়তা করে। এটার উপর আমি গত ক্লাসেও আলোচনা করেছি। তো আজকে আমরা এটার উপরে ডিটেলস আলোচনা করে এই বিষয়টা আমরা শেষ করে দিব। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব সেটি হচ্ছে যে ডেটা মাইনিং কি, ডেটা মাইনিং এর টুলস গুলা কি সেটা নিয়ে আলোচনা করব, ডেটা মার্ট কি সেটা নিয়ে আলোচনা করব, ডেটা মার্ট কিভাবে ডেটা ওয়্যার হাউস থেকে আলাদা সেটা নিয়ে আলোচনা করব, এবং আমরা ব্যবসার কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে এখানে এই প্রযুক্তিটা ইউজ করা যায় ব্যবসার ক্ষেত্রে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিটা ব্যবসার ক্ষেত্রে কিভাবে ইউজ করা যায় সেটা নিয়ে আলোচনা করব, এবং জ্ঞান ব্যবস্থাপনা বা নলেজ ম্যানেজমেন্ট নিয়েও আমরা আলোচনা করব। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। তো আমাদের যে প্রথম টপিক সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে ডেটা মাইনিং। তো ডেটা মাইনিং শব্দটি, এই যে মাইনিং, মাইনিং বা খনি থেকে কোনো কিছু আহরণ করা, এই শব্দের সাথে অনেকটাই রিলেটেড। তো খনি থেকে আমরা যেভাবে আকরিক আকরিক আহরণ করি এবং সেটা থেকে আমরা স্বর্ণ, রূপা অথবা অন্যান্য ধাতব পদার্থ যেভাবে আলাদা করি, ঠিক ডেটা মাইনিংটাও সেরকম। আমাদের এখন বিজনেস ওয়ার্ল্ডে, যেহেতু আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে আমরা এখন একজন আরেকজনের সাথে কানেক্টেড, হোল ওয়ার্ল্ড থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে তথ্য আমরা পাচ্ছি। তো এই বিগ ডেটা, এটাকে প্রসেস করে আমার প্রয়োজনীয় ব্যবসার উপযোগী ডেটাটা কালেক্ট করা কিন্তু এখন খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। সেই কারণেই এখন প্রযুক্তিবিদরা এখন দেখা যাচ্ছে যে এই ডাটাটাকে কিভাবে প্রসেস করে ব্যবসার উপযোগী বা ব্যবসার সাথে সামঞ্জস্য ডাটাটা কিভাবে সরবরাহ করা যায় সেটা নিয়ে কিন্তু এখন চিন্তা ভাবনা শুরু হয়েছে, এবং সেই কারণে এই ডেটা মাইনিং এই প্রযুক্তিটা চলে আসে। এবং ডেটা মাইনিং এটা আধুনিক একটি প্রযুক্তি, যেই ডেটা মাইনিং প্রযুক্তিতে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্যাল টুলস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে বিপুল পরিমাণ উপাত্ত থেকে নতুন প্যাটার্ন আবিষ্কারের কাজ আসলে এখানে ডেটা মাইনিং এ করা হয়। তো আমরা এই ডেটা মাইনিং নিয়ে, তো এই কাজটি করার জন্য আসলে একই সঙ্গে প্রয়োজন হয় কার্যকরী তথ্য ভান্ডার। তো এই যে আমরা ডেটা মাইনিং এর কথাটা বলছি, এখানে বর্তমানে জ্ঞান বিজ্ঞানের প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমরা এখন উন্নতর প্রযুক্তি ব্যবহার করছি। এই যে ডেটা মাইনিং, এই ডেটা মাইনিং এর এই উন্নতর প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা বিপুল পরিমাণ ডেটা থেকে স্বয়ংক্রিয় বা আংশিক স্বয়ংক্রিয় পদ্ধতিতে আমরা দেখা যায় যে আমাদের প্রয়োজনীয় যে ডাটাটা সেটা কিন্তু আমরা এখানে কালেক্ট করে ফেলতে পারি। এবং এইখানে বিপুল পরিমাণ বা বিগ ডাটা থেকে আমার যেই ডাটাটা আমার প্রয়োজন সেই ধরন এবং প্যাটার্ন অনুযায়ী সেই ডাটাটা খুঁজে বের করার কাজটা কিন্তু এই ডাটা মাইনিং এ আমরা করে থাকি। এবং ডাটা মাইনিং এ এই যে এই প্যাটার্নটি পরবর্তী সময়ে অন্যান্য বিশ্লেষণ, যেমন মেশিন লার্নিং অথবা পূর্বাভাস বিশ্লেষণ ইত্যাদির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যেতে পারে। এবং প্রায়ই কম্পিউটারের ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থায় ডেটা মাইনিং এখন প্রয়োগ করা হচ্ছে। এবং এই ডেটা মাইনিং বর্তমানে খুব জনপ্রিয় একটি প্রযুক্তি, কারণ আমরা এখন যেই যেই প্রযুক্তির যুগে আছে, এই প্রযুক্তির যুগে আসলে ডেটা মাইনিং ছাড়া আমাদের ব্যবসার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা এবং নতুন স্ট্র্যাটেজি গ্রহণ করে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস ওভার কম্পিটিটরস গেইন করা কিন্তু এত সহজ না। যদি আমরা সঠিকভাবে ডাটাটা মাইনিং করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই আমাদের সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজেসটা বজায় রাখতে পারবো একটা গুড স্ট্র্যাটেজি ফর্মুলেট করে।
তো সেই কারণে আসলে আমরা ডাটা মাইনিংটা করি। তো আমরা যদি এখানে একটু চিত্রে দেখি, এই যে ডাটা মাইনিং এর যে কাজটা হচ্ছে, দেখো এখানে এই যে ডাটাগুলা আমরা সাধারণত বিভিন্ন সোর্স থেকে পাই। এক্সটার্নাল সোর্স হতে পারে, অথবা আমার ইন্টারনাল সোর্স হতে পারে, অথবা আমরা বিভিন্ন অনলাইনের প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্ন ধরনের ডাটা আমরা কালেক্ট করতে পারি। সেই ডাটাগুলো আমি সরাসরি আমার যে প্রসেসিং সিস্টেম আছে সেই প্রসেসিং সিস্টেমে আমি নিয়ে আসি, এবং সেখানে আমি সেটাকে প্রসেস করে সেটাকে সামারাইজ করে প্যাটার্ন অনুযায়ী, আমার যেই প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী ডাটাগুলোকে আমি আলাদা আলাদা ভাবে সাজাই। এবং দেখো এখানে কিউব আছে, কিউবে এখানে নীল, হলুদ, সাদা, লাল, এইভাবেই যে প্যাটার্ন এবং কালার এগুলো অনুযায়ী, অথবা এখানে সার্কেল আছে, বল আছে, তো এগুলো অনুযায়ী দেখা যাচ্ছে যে ডাটাটাকে আমি সাজিয়েছি। এবং সেখান থেকে ব্যবহারকারী বা ব্যবসায়ী তার প্রয়োজন মতো ডাটাটা কিন্তু এই ডাটা মাইনিং এর মাধ্যমে সে বের করে নিতে পারে, এবং এটা থেকে সে ব্যবসার সঠিক সিদ্ধান্তটা নিতে পারে। তো এটাই হচ্ছে ডাটা মাইনিং এর সুবিধা। তো ডাটা মাইনিংটা আমরা এখন সহজ কথায় বলতে গেলে বিশাল আকারের গুছালো অথবা অগুছালো ডাটা থেকে সঠিক এবং অন্তর্নিহিত তথ্য বের করার জন্য ডাটা মধ্যকার সামঞ্জস্যতা, প্যাটার্ন অথবা ইনসাইটস তৈরি করার পদ্ধতিটাকে ডাটা মাইনিং বলা হয়ে থাকে। যে আমরা এখানে বিশাল পরিমাণ যে আমাদের গোছালো বা অগোছালো ডাটা আমাদের সামনে থাকে, আমাদের কম্পিউটারে অথবা আমাদের বিভিন্ন ফাইল দস্তাবেজে, তো এইগুলো থেকে আমরা এই ডাটা মাইনিং পদ্ধতির মাধ্যমে কিন্তু খুব সহজেই আমার যেই ডাটাটা আমার জন্য দরকার বা আমার ব্যবসার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমার জন্য সামঞ্জস্যপূর্ণ, এবং সেইটার জন্য যতটুকু আমার এখানে নলেজ বা ইনসাইটস দরকার, সেটা আমার দেখা যায় যে সেই রিলেটেড ডাটা মাইনিং এর মাধ্যমে ডাটা আমার সামনে উপস্থাপন করা হয়। তো এটা অনেকটাই আমরা খনি থেকে স্বর্ণ বা রূপা বের করে আনার মতোই আমরা একটা টেকনিক বলে থাকি। এখানে সাধারণত অটোমেটিক প্যাটার্ন, অথবা এখানে সম্ভাব্য আউটপুট, অথবা এখানে তথ্যগত কার্যপদ্ধতি, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে সাধারণত ডাটাটা কালেক্ট করা হয়ে থাকে। এবং যে সকল সমস্যার সহজে সাধারণত সমাধান দেওয়া যায় না, সেই সব সমস্যার ক্ষেত্রে সাধারণত আমরা ডাটা মাইনিং পদ্ধতিতে ডাটা কালেক্ট করে সেখান থেকে আমরা আমাদের জ্ঞান বা আমাদের বুদ্ধিমত্তা বা কনসাইজ ব্যবহার করে আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারি। সাধারণত আমরা আনস্ট্রাকচার যে ডিসিশন গুলা, সেই আনস্ট্রাকচার ডিসিশন এর ক্ষেত্রে সঠিক ডিসিশনে পৌঁছানোর ক্ষেত্রে সাধারণত আমরা এই ডাটা মাইনিংটার যে প্রযুক্তিটা আছে সেটা কাজে লাগাই। তো আমরা এখানে ডাটা মাইনিংটা আসলে কিভাবে কাজ করে সেটা যদি আমরা এখানে একটু দেখি, যে এইখানে তোমরা একটু চিত্রে যদি দেখো, এই যে ডাটা মাইনিং এর ক্ষেত্রে আমরা প্রথমেই আমাদের যে একটা স্টেপ আছে সেটা হচ্ছে আমরা ডাটা মাইনিং এর ক্ষেত্রে এই যে আমাদের যে অরিজিনাল ডাটাটা আছে সেটা থেকে আমরা এখানে ডাটা আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের যে টার্গেটেড ডাটা সেটাকে আমরা এখান থেকে বাছাই করি বা সিলেকশন করি। এই সিলেকশন কিন্তু ডাটাটা বা এই টার্গেটেড ডাটাটা আমরা পরবর্তীতে এটাকে প্রসেস করি। তো এই প্রসেস কিন্তু ডাটাটা আমরা এটাকে আমাদের যেই তথ্যটা দরকার সেই অনুযায়ী সেটাকে আমরা ট্রান্সফর্ম করি বা রূপান্তর করি বিভিন্ন চার্ট, ডায়াগ্রাম, অথবা বিভিন্ন ধরনের এখানে স্ট্যাটিস্টিক্যাল টুলস যেটা দিয়ে ডাটাটাকে সহজেই উপস্থাপন করা যায়, সেরকম আমরা প্যাটার্নে এটাকে সাধারণত ট্রান্সফর্ম করি। এই যে ট্রান্সফর্ম করার পরে সেইখান থেকে এখানে সিমিলার প্যাটার্ন বা আমার ব্যবসার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যে সামঞ্জস্যপূর্ণ যে ডাটাটা আমার দরকার, সেটা যখন আমি এখান থেকে আমার নলেজ বা কনসাইজ ইউজ করে আমার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কোন ডাটাটা আমার এখানে কার্যকরী বা আমার সিদ্ধান্ত গ্রহণের সাথে মিলে যায়, সেটাকে যখন আমি এখানে চুজ করি বা ইভালুয়েশন করি বা ইন্টারপ্রিটেশন করি বা অনুধাবন করি, এটাকে বেছে নেই, তখনই এটাকে আমরা বলছি হচ্ছে ডাটা মাইনিং পদ্ধতি। তো এই ডাটা মাইনিং আমরা এখানে বলি যে এটা হচ্ছে একটি নলেজ ডিসকভারি ইন ডাটাবেস বা কেডিবি যেটা আছে, নলেজ ডিসকভারি ইন ডাটাবেস, এটার একটা ধাপ আমরা বলি ডাটা মাইনিং। যে আমরা বিগ ডাটা থেকে যখন কোনো নলেজ ডিসকভার করতে যাই তখন আমরা এই ডাটা মাইনিং এর এই যে কাজটা সেটা আমরা করে থাকি। তো এই ডাটা মাইনিং এ সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিসংখ্যান বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এই সমন্বয় ঘটানো হয়, এবং একটি কম্পিউটার বা গণনা প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত এই বিশাল ডাটা সেট থেকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ডাটা আবিষ্কার করা হয় এই ডাটা মাইনিং পদ্ধতির মাধ্যমে। এবং এই ডাটা মাইনিং এর লক্ষ্য থাকে হচ্ছে
যে একটি ডাটা সেট থেকে নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত ডাটা খুঁজে বের করা এবং তা নির্দিষ্ট কাজের উপযোগী করে বিন্যাস, শ্রেণীবদ্ধ এবং উপস্থাপন করা। এই হচ্ছে ডাটা মাইনিং এর সাধারণত উদ্দেশ্য থাকে। এছাড়াও আরো কিছু উদ্দেশ্য আছে ডাটা মাইনিং এর। তো আমরা এখানে ডাটা মাইনিং এর আরো উদ্দেশ্য করব। তার আগে আমরা যদি এখানে চিত্রে দেখে নিই, এই যে ডাটা, এটাকে আমরা এখানে টার্গেটেড ডাটা যেগুলো আছে এগুলোকে বাছাই করে আমার বিগ ডাটা থেকে টার্গেটেড ডাটাগুলো আমরা বের করি এবং সেই টার্গেটেড ডাটাগুলোকে আমরা সাধারণত প্রসেস করি এবং সেই প্রসেসকৃত ডাটাটাকে আমি ট্রান্সফর্ম করি বিভিন্ন ধরনের প্যাটার্ন বা বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুলে সেটাকে আমরা ট্রান্সফর্ম করি এবং এই ট্রান্সফর্ম করার পরে এই যে বিভিন্ন ধরনের প্যাটার্ন অনুযায়ী এটাকে আমরা আলাদা করে ফেলি, সেটাকেই আমরা বলি হচ্ছে ডাটা মাইনিং। এবং সেই সামঞ্জস্যপূর্ণ বা প্যাটার্ন অনুযায়ী এই যে সিমিলারিটিস অনুযায়ী ডাটাগুলোকে আলাদা করা, এটাকে আমরা বলি হচ্ছে ডাটা মাইনিং। এবং ডাটা মাইনিং এর পরে আসলে এখান থেকে আমরা ইভ্যালুয়েশন করি বা ইন্টারপ্রিটেশন করি কোন তথ্য বা ডাটাটা আমার এখানে প্রয়োজনীয়, যেটা আমার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমাকে সহায়তা করে। এই হচ্ছে ডাটা মাইনিং এর পুরা কাজ। এই ডাটা মাইনিং এর কাজের মাধ্যমেই আমরা সাধারণত দেখা যায় যে আমাদের বিগ ডাটা থেকে বা ডাটা ওয়্যার হাউস থেকে আমার প্রয়োজনীয় ডাটাটা আমি সাধারণত উদ্ধার করে নিতে পারি। তো আমরা এখানে যদি ডাটা মাইনিংটা কিভাবে কাজ করে সেটা যদি আমরা এখানে চিত্রের মাধ্যমে যদি একটু দেখি, যে ডাটা মাইনিংটা সাধারণত এইভাবে কাজ করে থাকে। যে ডাটা মাইনিংটা বিভিন্ন সোর্স থেকে আমরা বলেছি যে ডাটা এখানে সংগ্রহ করে, যেমন এখানে ডাটা বেস থেকে এটা ডাটা সংগ্রহ করতে পারে, ডাটা ওয়্যার হাউস থেকে, অথবা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেট থেকে ডাটা সংগ্রহ করা যায়, অথবা আদার এখানে যে এখানে আদার যে সোর্সেস আছে সেগুলো থেকে এখানে ডাটা সংগ্রহ করা যায়। তো এই ডাটাগুলা যখন সংগ্রহ হয়ে যায়, এই সংগ্রহকৃত ডাটা থেকে আমরা ডাটাটাকে ক্লিনিং এখানে ক্লিনসিং করি, অথবা ডাটাটাকে এখানে আমরা সিলেক্ট করি, অথবা এখানে ইন্টিগ্রেশন করি। তো এখানে সিলেকশন, ইন্টিগ্রেশন, অথবা এখানে ডাটাটাকে আসলে পরিশুদ্ধকরণ, এই কাজগুলা এখানে করা হয়। এই কাজটা হয়ে গেলে এই ডাটাটাকে আমরা ডাটাবেস বা ডাটা ওয়্যার হাউস সার্ভারে আমরা সেটাকে প্রেরণ করি। মানে এখানে সিলেকশন বা বাছাইয়ের কাজটা সাধারণত হয়ে থাকে। তো সিলেকশন বা বাছাইয়ের মাধ্যমে আমার প্রয়োজনীয় যে ডাটাটা যখন আমি এই সোর্সগুলো থেকে কালেক্ট করে আমরা যখন ইন্টিগ্রেটেড ওয়েতে এটাকে সারসংক্ষেপ আকারে যখন এটা আমরা ডাটাবেজে পাঠাই, সেখান থেকে ডাটা মাইনিং ইঞ্জিন এর মাধ্যমে আমার নলেজকে কাজে লাগিয়ে এবং বিভিন্ন ধরনের প্যাটার্ন এখানে ইউজ করে, স্ট্যাটিস্টিক্যাল অথবা এখানে যেই টুলগুলো সাধারণত আমরা ইউজ করে থাকি সেই টুলগুলো ব্যবহার করে বিভিন্ন প্যাটার্নের মাধ্যমে এই ডাটাটাকে আমরা এখানে ইভালুয়েশন করি এবং ইভালুয়েশন করে আমার নলেজকে কাজে লাগিয়ে সেটা আমরা যেই ইউজারকারী এই ডাটাটা খুঁজছে তাদের কাছে আমরা সাধারণত ইউজার ইন্টারফেসের মাধ্যমে উপস্থাপন করে থাকি। তো এটার মাধ্যমে যে ইউজারকারী আছে ব্যবসার ক্ষেত্রে তারা ব্যবসার সঠিক সিদ্ধান্ত নিতে পারে, যেটার মাধ্যমে সে কস্ট কাটিং করতে পারে অথবা প্রফিট ম্যাক্সিমাইজেশনের সিদ্ধান্তগুলো সে নিতে পারে সেলস ইনক্রিজ করে। তো আমরা এই ডাটা মাইনিং এর যে কাজটা সাধারণত হয়, এই ডাটা মাইনিং বা এই অ্যালগোরিদমটা যেভাবে কাজ করে এই প্রক্রিয়াটা আমরা যদি একটু দেখি, তো এখানে প্রথমেই বলছে যে ডাটা মাইনিং এর এখানে 4টা স্টেজে সাধারণত এই ডাটা মাইনিংটা কাজ করে থাকে। যে প্রথম হচ্ছে ক্লাসিফিকেশন বা শ্রেণীবদ্ধকরণের কাজ, যে আমরা আমাদের ওয়্যার হাউসে যে বিগ ডাটাটা আছে এই বিগ ডাটাটাকে সাধারণত আমরা এখানে প্রথমে ক্লাসিফিকেশন বা শ্রেণীবদ্ধ করি। ধরো যে এখানে সেলসের ডাটাটা আমরা সেলসে, অথবা এখানে আমরা যেটা এখানে প্রোডাকশনের ডাটা প্রোডাকশনে, মার্কেটিং এর ডাটা মার্কেটিং এ, ফিনান্সের ডাটা ফিনান্সে, এইভাবে আমরা এখানে ক্লাসিফিকেশন বা শ্রেণীবদ্ধ করি প্রথমে ডাটা মাইনিং এর কাজের ক্ষেত্রে। তো এই প্রক্রিয়ার পূর্বের ডাটা বিশ্লেষণ করে ভবিষ্যতের ডাটার চরিত্র সম্পর্কে পূর্বাভাস দেওয়া হয়। ডিসিশন ট্রি অথবা নিউরাল নেটওয়ার্ক ইত্যাদি প্রক্রিয়ায় সাধারণত ডাটা বিশ্লেষণ করা হয়ে থাকে এই ডাটা মাইনিং এর প্রথম স্টেজে। তারপরে এখানে ক্লাস্টারিং করা হয় ডাটাগুলোকে। এই প্রক্রিয়ায় ডাটা সমূহকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয়। একটি নির্দিষ্ট শ্রেণীর ডাটাগুলোর মধ্যে সর্বোচ্চ সাদৃশ্য বজায় রাখা হয় এবং দুই শ্রেণীর ডাটাগুলোর মধ্যে সর্বনিম্ন সাদৃশ্য বজায় রাখার এই যে ক্লাস্টারিং এর কাজটাও এখানে করা হয়ে থাকে। তো এখানে ক্লাস্টারিং বা গুচ্ছ যেটা আছে এটার কাজটা হচ্ছে যে এখানে যে নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন ডাটাগুলা, এই নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন ডাটাগুলোকে নিয়ে সাধারণত এখানে ক্লাস্টার করা হয়।
যেটার সাথে বৈশিষ্ট্য মিলে যায় সেটাকে একটা ক্লাস্টার। ধরো যে এখানে ন্যূনতম কিছু বৈশিষ্ট্য মিললে এটা নিয়ে একটা ক্লাস্টার। ধরো যে এখানে খরচের বৈশিষ্ট্য নিয়ে আমরা এখানে খরচের জন্য এখানে কস্ট কস্ট ডাটা হিসাবে একটা ক্লাস্টার করতে পারি, অথবা এখানে সেলস এর জন্য এখানে সেলস ডাটা ক্লাস্টার করতে পারি। এভাবে সাধারণত সাদৃশ্যপূর্ণ ডাটাগুলোকে একটা ক্লাস্টারে বা এখানে গুচ্ছে সাধারণত সাজানো হয়। এরপরে হচ্ছে ডাটাটাকে অ্যাসোসিয়েশন করা হয়। এই প্রক্রিয়ার পূর্বের কোনো রেকর্ড যেসব ডাটা একসাথে অবস্থান করে তাদের মধ্যকার এখানে সম্পর্ক স্থাপন করা হয়। তো অ্যাসোসিয়েশনটা মানে হচ্ছে এখানে পূর্বের ডাটার সাথে বর্তমান ডাটা এইটার এখানে যোগ সাজেশ বা সম্পর্ক এখানে স্থাপন করা হয় এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে। এবং এই সম্পর্ক স্থাপন করার পরে এখানে সিকোয়েন্স ডিসকভারি বা ক্রম নির্ধারণ করা হয়, যে এই প্রক্রিয়ার সময়ের ভিত্তিতে এবং ক্রম অনুসারে ডাটাটাকে সাধারণত এই যে সিকোয়েন্সিয়ালি সাজানো হয়, যে পূর্বের ডাটার সাথে বর্তমান ডাটা এটার আমরা এখানে ক্লাস্টারিং এবং অ্যাসোসিয়েশন করার পরে এটাকে আমরা সিকোয়েন্সিয়াল একটা ডিসকভারি করি, যে কোন ডাটাটার পরে আসলে কোন ডাটাটা আসে। ধরো যে আমরা যদি একটা মান্থলি সেল রিপোর্ট অথবা ইয়ারলি সেলস রিপোর্ট অথবা 5 ইয়ার সেলস রিপোর্ট যদি আমরা তৈরি করতে যাই, তাহলে দেখা যায় যে আমার গত 5 বছরে আমরা 20 থেকে 16 পর্যন্ত এই 16 ডাটা, 17 ডাটা, 18 ডাটা, 19 ডাটা, 20 ডাটা, এইভাবে আমরা কিন্তু এই ডাটাটাকে প্রথমে আমরা 16 ডাটা হিসেবে ক্লাসিফিকেশন করব, সেলস এর ডাটা গুলোকে একসাথে ক্লাস্টারিং করব, এরপরে সেটাকে আমরা 16 সবগুলো ডাটাকে একসাথে অ্যাসোসিয়েশন করব, এরপর 17, 18, 19, 20 এগুলো সবগুলোকে অ্যাসোসিয়েশন করে এগুলোকে যখন আমরা সিকোয়েন্সিয়ালি সাজাবো, সেখান থেকে কিন্তু আমরা এই ডাটার একটা আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে কিন্তু ডাটা মাইনিং এর একটা চিত্র, প্যাটার্ন বা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুলের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সামনে পাবো, এবং সেটা থেকে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমার সেলস এর পরিমাণ 16 থেকে 20 পর্যন্ত কখন বেড়েছে, কখন কমেছে। মান্থ ওয়াইজও আমরা দেখতে পারবো যে কোন মাসে সেলস বেশি ছিল, কোন মাসে কম ছিল। এভাবে আমরা ডাটা মাইনিং থেকে আমাদের যে সিদ্ধান্ত গ্রহণের যে জায়গাটা, সেই তথ্যগুলো কিন্তু আমরা এখান থেকে পরিষ্কার হয়ে যেতে পারি। তো এখানে ডাটা মাইনিং এর জন্য আসলে অনেকগুলো টুলস এখানে ইউজ করা হয়ে থাকে। ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়ীরা এই ডাটা মাইনিং এর ক্ষেত্রে অনেকগুলো টুলস ইউজ করে। যে ডাটা মাইনিং টুল গুলো আমরা এখানে সফটওয়্যার টুলস বলি, যা ডাটা ওয়্যার হাউসকে তথ্য কোয়েরি বা জিজ্ঞাসা করতে এখানে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে সফটওয়্যার টুলস যেগুলা আমরা ডাটা ওয়্যার হাউস থেকে এখানে তথ্য কোয়েরি বা জিজ্ঞাসা করে ডাটা উত্তোলন করার ক্ষেত্রে ব্যবহার করি, সেই সফটওয়্যার টুলস গুলোকে সাধারণত আমরা এখানে ডাটা মাইনিং টুলস হিসেবে বলে থাকি। তো এখানে ডাটা মাইনিং টুল হিসেবে আমরা এখানে অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং বা OLAP এই ধারণা সমর্থন করেই সাধারণত আমরা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এই তথ্য কোয়েরির কাজটা আমরা পরিচালনা করে থাকি। যে আমরা অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং যেটা আছে, আমরা সাধারণত এই অ্যানালিটিক্যাল প্রসেসিংটা অনলাইনেই করে থাকি। যে ডাটা মাইনিং এর যে সফটওয়্যার গুলো আছে এগুলো ম্যাক্সিমামই দেখা যায় যে অনলাইন ভিত্তিক হয়ে থাকে, এবং এই অনলাইন ভিত্তিক তথ্য কোয়েরি পরিচালনা করার এই সিস্টেমটাকে এখানে ডাটা মাইনিং টুলস গুলা বা সফটওয়্যার গুলো সাধারণত কাজে লাগায় থাকে। এই ডাটা মাইনিং টুলস এর জিজ্ঞাসা বা কোয়েরি এবং প্রতিবেদন টুলস অথবা এখানে ইন্টেলিজেন্স টুলস অথবা বহুমাত্রিক বিশ্লেষণ টুলস এবং পরিসংখ্যান টুলস, এই যে 4টা টুলস এর কথা আমরা বললাম, এই ডাটা মাইনিং টুলস এর সাধারণত এই যে জিজ্ঞাসা বা কোয়েরি টুলস এবং প্রতিবেদন টুলস এটা থাকে 1 নাম্বার, ইন্টেলিজেন্স টুলস থাকে, বহুমাত্রিক বিশ্লেষণ টুলস থাকে এবং পরিসংখ্যান টুলস থাকে। এই ডাটা মাইনিং এর ভিতরে এই 4 ধরনের টুলস সাধারণত আমরা দেখে থাকি। তো আমরা এখন ডাটা মাইনিং এর জন্য যে সফটওয়্যার গুলো সাধারণত আমাদের ব্যবহৃত হতে আমরা দেখি, এগুলো যদি আমরা এখানে একটু দেখি, এখানে চিত্রে দেখো যে আমরা সবচেয়ে কমন বা জনপ্রিয় IBM কোম্পানি কর্তৃক আবিষ্কৃত এখানে সোশ্যাল ডাটা এখানে মাইনিং করার জন্য আমরা দেখা যাচ্ছে SPSS, যে এখানে SPSS সফটওয়্যারটা আমরা সাধারণত এখানে ব্যবহার করা থাকে। এখানে স্ট্যাটিস্টিক্যাল ডিসিশন মেকিং করার ক্ষেত্রে সাধারণত এই SPSS এটা ইউজ করা হয়ে থাকে, অথবা SAS যেটা আছে, যে এইখানে এই SAS এর মাধ্যমে অথবা ওরাকলের মাধ্যমে অথবা এখানে ক্যানিমি এটার মাধ্যমে, এইগুলো সবগুলোই হচ্ছে এখানে ডাটা মাইনিং টুল বা আমরা এখানে সফটওয়্যার বলে থাকি। এই সবগুলো সফটওয়্যার, এই যে SQL সফটওয়্যার আছে, এই SQL সফটওয়্যার বা SQL সার্ভার এইগুলোর মাধ্যমে আমরা দেখা যায় যে এই ডাটা মাইনিং এর কাজগুলো করে থাকি। তো এই ডাটা মাইনিং এর এই যে টুলস গুলা সাধারণত আমরা একটু আগে বলেছি যে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে, কোয়েরি বা জিজ্ঞাসা টুল বা প্রতিবেদন টুল। যে অধিকাংশ ক্ষেত্রে ডাটা ওয়্যার হাউস ব্যবহার করে, কারণ সাদামাটা কোয়েরি বা জিজ্ঞাসা এবং প্রতিবেদন তৈরি করতে এই টুলগুলো সাধারণত
ব্যবহার করে থাকি। এই যে কোয়েরি টুলগুলা, ওই ক্ষেত্রে শুধুমাত্র সাধারণ জিজ্ঞাসা বা সাধারণ তথ্য কালেক্ট করার ক্ষেত্রে, কোয়েরি করার ক্ষেত্রে এই টুলটা সাধারণত ব্যবহার হয়ে থাকে। এছাড়া এখানে কিছু আছে, আমরা এখানে ইন্টেলিজেন্স টুলস আছে। এই যে ইন্টেলিজেন্স টুলস যেটা আছে, এই ইন্টেলিজেন্স টুলস সাধারণত আমরা এখানে ইনফরমেশন ডিসকভারি করার ক্ষেত্রে, এই যে অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং, একটু একটু আগে আমরা যেটা বলছি ওএলএপির মাধ্যমে, অথবা ব্যবসায়িক বুদ্ধিমত্তা গঠন করতে আমরা সাধারণত এই ইন্টেলিজেন্স টুলসটা ব্যবহার করে থাকি। যে ব্যবসায়ী বুদ্ধিমত্তা বা বিজনেস ইন্টেলিজেন্স যেটা আছে, সেটা আমরা আগেও আলোচনা করেছি। যে বিজনেস ইন্টেলিজেন্সটা এখানে আমরা আমাদের যে এখানে ডাটা মাইনিং টুলটা আছে, এই ডাটা মাইনিং টুলের মাধ্যমে যখন আমরা ইনফরমেশন ডিসকভারি করি, এর ভিত্তিতে আমরা অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং এর মাধ্যমে কিন্তু সাধারণত আমরা ব্যবসায়িক বুদ্ধিমত্তা বা বিজনেস ইন্টেলিজেন্স যেটা আছে এটা তৈরি করে থাকি। এবং বিভিন্ন রকমের কৃত্রিম টুল, যেমন নিউরো নেটওয়ার্ক অথবা ফাজি লজিক, এগুলো সবগুলোই হচ্ছে সফটওয়্যার। এগুলোর মাধ্যমে দেখা যায় যে রিয়েল টাইম টেকনিক্যাল প্রসেসিং এর মাধ্যমে এখানে ডাটাগুলোকে সাধারণত এখানে মাইনিং করা হয়। এবং তথ্য নিয়ে কাজ করার জন্য ইন্টেলিজেন্ট এজেন্ট বিভিন্ন আইটি টুলস এর ক্রমবর্ধমান সমকেন্দ্রিকতার এখানে প্রতিনিধিত্ব করে থাকে। এছাড়া বর্তমানে ইন্টেলিজেন্স এজেন্ট শুধু ডেটা ওয়্যার হাউসের পারিপার্শ্বিকতায় এখানে অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং এর ক্ষেত্রে ওএলএপি এর জন্যই নয়, ওয়েব তথ্য খুঁজতেও সাধারণত, ওয়েবের তথ্য সার্চ করতেও সাধারণত এখন আমরা এই ডাটা মাইনিং এর এই টুলস গুলো সাধারণত ব্যবহার করে থাকি। যে ওরাকল, অথবা আমরা এখানে এসকিউএল সার্ভার যেটা আছে, অথবা এসপিএসএস, এগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা এখানে ডাটা মাইনিং এর যে আরো দুইটা টুল আছে, সেটা হচ্ছে এখানে মাল্টি অ্যানালাইসিস টুলস অথবা বহুমাত্রিক বিশ্লেষণ টুল যেটা আছে, এটা সাধারণত স্লাইস এবং ডাইস প্রযুক্তি, যেটার মাধ্যমে বিভিন্ন 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 অবস্থা থেকে বহুমাত্রিক তথ্য অবলোকন করার এখানে অনুমতি প্রদান করা হয়ে থাকে। এবং বহুমাত্রিক বিশ্লেষণ টুলস ব্যবহার করে সাধারণত এখানে অবলোকনের জন্য সহজেই এখানে ডাটা ওয়্যার হাউসকে সামনে আনা হয়। এবং এই ক্ষেত্রে আমরা ডাটা ওয়্যার হাউসটা তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছি, যে ডাটা ওয়্যার হাউস গুলা সাধারণত ডাটা এখানে ডাটা সেলের মাধ্যমে ডাটা কিউবে সাধারণত ডাটাগুলা বিভিন্ন ইয়ার অথবা বিভিন্ন রিজিয়ন অথবা প্রোডাক্ট অনুযায়ী ডাটাগুলো সাধারণত এখানে স্টোর করা থাকে। এই ক্ষেত্রে এই যে কিউবগুলা, ডাটা কিউবগুলা, এটাকে উলম্বভাবে কেটে ফেলা এবং পিছন দিকের স্তরের কিছু অংশ সামনে আনা, এবং এতে তথ্য বা বিভিন্ন বিষয় খুঁজে বের করার জন্য সাধারণত এই টুলস গুলা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে বহুমাত্রিক বিশ্লেষণ টুলস হিসাবে। এরপরে এখানে কিছু আছে স্ট্যাটিস্টিক্যাল টুল বা পরিসংখ্যান টুল। তো নতুন তথ্য আবিষ্কার করতে ডাটা ওয়্যার হাউসে মজুতকৃত তথ্যে বিভিন্ন রকম গাণিতিক মডেল প্রয়োগ করে সাধারণত এই পরিসংখ্যান টুলস গুলা ব্যবহার হয়। এবং উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে প্রকল্পের ভবিষ্যৎ নবধারা বিশ্লেষণের সময় আমরা এখানে টাইম সিরিজ অ্যানালাইসিস এর কাজ সম্পাদন করে থাকি। এবং এই টাইম সিরিজ অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা এখানে এই পরিসংখ্যান টুলটা দিয়ে যে এই প্রকল্পটার সম্ভাব্য সময় বা প্রকল্পটা কখন শেষ হবে, কখন শুরু করলে ভালো, এইগুলো কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। তো এইভাবে ডাটা মাইনিং টুল যেটা আছে, চারটা টুল, কোয়েরি বা বিশ্লেষণ টুল, ইন্টেলিজেন্স এজেন্ট, অথবা এখানে বহুমাত্রিক বিশ্লেষণ টুল অথবা পরিসংখ্যান টুলস, এইগুলো সাধারণত এই যে আমরা এখানে ডাটা মাইনিং এর এই যে টুলস গুলো আছে, এই টুলগুলো সাধারণত আমরা এই চারটা ক্ষেত্রে সাধারণত ব্যবহার করে থাকি। তো এরপরের যে টপিকটা আছে, আমরা ডাটা মাইনিং নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম। ডাটা মাইনিং কি, ডাটা মাইনিং কিভাবে কাজ করে, এবং ডাটা মাইনিং এর বিভিন্ন টুলস গুলো নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করেছি। তো আমরা এখন চলে যাবো হচ্ছে ডাটা এখানে ওয়্যার হাউসে, এখানে ডাটা মার্ট নিয়ে আমরা আলোচনা করব। ডাটা ওয়্যার হাউসে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো ডাটা মার্টটা কি সেটা আমরা একটু এখন আলোচনা শুরু করবো। তো ডাটা মার্টটা আমরা যদি একটু চিত্র দেখি, এই যে ডাটা ওয়্যার হাউসটা, এই যে হচ্ছে ডাটা ওয়্যার হাউস। এই ডাটা ওয়্যার হাউসের উপসেট বা ডাটা ওয়্যার হাউসের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যেখানে ডাটা এখানে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বা বিভিন্ন স্পেশালাইজড এখানে ক্যারেক্টারের কারণে আলাদা আলাদা ভাবে রাখা হয়। এই যে ডাটার এই যে উপসেট গুলা, ডাটা ওয়্যার হাউসের যে উপসেট গুলা, এই উপসেট গুলাকে সাধারণত আমরা ডাটা মার্ট বলে থাকি। তো আমরা ডাটা মার্টের ক্ষেত্রে আমরা যদি এখানে বই যা আছে তা যদি একটু দেখি, যে ডাটা মার্ট হচ্ছে ডাটা ওয়্যার হাউসের সাধারণ রূপ, যা একটি একক বিষয়। ডাটা মার্টটা হচ্ছে একটা একক বিষয়। ডাটা ওয়্যার হাউসটা কিন্তু বহুমাত্রিক বিষয়। এখানে বিভিন্ন ধরনের ডাটা
ডাটা ওয়্যার হাউসে স্টোর থাকে, কিন্তু এখানে ডাটা মার্টে সাধারণত একটা স্পেসিফিক ডাটা বা একক ডাটা বা ইউনিট ডাটা এখানে সাধারণত সংরক্ষণ করা থাকে, যে কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের ডাটা এখানে স্টোরেজ করা থাকে। ব্যবহারিক ক্ষেত্রে কোনো বিক্রয় বা বিপণন, অর্থ বা মার্কেটিং ইত্যাদি প্রতি দৃষ্টি সাধারণত প্রদান করা হয়, এবং ডেটা মার্ট একটি প্রতিষ্ঠানের মধ্যে একক কোনো বিভাগ দ্বারা প্রায় গঠিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে। যেমন এখানে বিপণন বিভাগ এখানে ডাটা মার্ট গঠন করতে পারে বিপণন ডাটার জন্য, অথবা এখানে প্রোডাকশন ডিপার্টমেন্ট অথবা এখানে ফিনান্স ডিপার্টমেন্ট, তাদের জন্য এখানে আলাদা তাদের ডাটা স্টোর করার জন্য আলাদা ডাটা মার্ট এখানে তারা গঠন করতে পারে। ডেটা মার্টকে ডেটা ওয়্যার হাউসের উপসেটও বলা হয়ে থাকে, এবং এটা ডেটা ওয়্যার হাউস থেকে ডেটার উপসেট ধরে রাখে যা একটি কোম্পানির বিশেষ দিক, যেমন একটি ডিপার্টমেন্ট অথবা একটি বিশেষ ব্যবস্থা প্রক্রিয়ার দিকে মনোযোগ প্রদান করে। বিভিন্ন একক বিষয়ের প্রতি দৃষ্টি প্রদান করে ডেটা মার্ট সাধারণত কিছু উৎস থেকে এক্সট্রাকশন অথবা ট্রান্সফরমেশন এবং লোডিং ইএলটি এর মাধ্যমে ডাটা উত্তোলন করে থাকে বিভিন্ন এখানে সোর্স থেকে। তো আমরা এখানে এই উৎস অভ্যন্তরীণ পরিচালিত পদ্ধতি থেকে অথবা কেন্দ্রীয় ডাটা ওয়্যার হাউস থেকে অথবা বাইরের অন্য কোনো উৎস থেকে এখানে ডাটা মার্টটা তার ডাটা সাধারণত ইএলটি প্রক্রিয়াতে এই ডাটাটা উত্তোলন করে থাকে, এবং আমরা এই ইএলটি পদ্ধতিতে ডাটা মার্ট থেকে আমরা ডাটাগুলো উত্তোলন করতে পারি। এবং এই ডাটা মার্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এখানে নির্ভরশীল ডাটা মার্ট, আরটা হচ্ছে সাধারণত এখানে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ডাটা মার্ট। তো এই ডাটা মার্টটা আমরা এখানে যদি একটা ছবি দেখি, এই ছবিতে তোমরা দেখো এটা একটা আমরা লাইব্রেরির ছবি। এই লাইব্রেরিটাকে যদি আমরা ওয়্যার হাউস হিসেবে চিন্তা করি, এই ওয়্যার হাউসের ভিতরে এই যে আমরা এখানে প্রত্যেকটা পার্ট দেখছি, যেখানে এখানে খুব খুব করে দেওয়া আছে। ধরো যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। ধরো যে এটা হচ্ছে এখানে তোমাদের বিবিএ এর ম্যানেজমেন্টের বইগুলো এখানে রাখা আছে। আবার এই সেলটাতে দেখা গেছে যে এখানে ফাইন্যান্সের বইগুলো রাখা আছে, এখানে মার্কেটিং এর বই রাখা আছে, এখানে অ্যাকাউন্টিং এর বই রাখা আছে, এখানে সাহিত্যের বইগুলো রাখা আছে, এখানে উপন্যাস, এখানে বাংলার বইগুলো রাখা আছে। তো এইভাবে যখন একটা ওয়্যার হাউসে আলাদা আলাদা ভাবে বিভিন্ন উপসেট নিয়ে অথবা একক কোনো বিষয় বা একক কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে তথ্যগুলোকে আলাদা করে যখন সাজানো হয়ে থাকে ওয়্যার হাউসের ভিতরে, এই যে আলাদা ঘরগুলা, এই ছোট ছোট ঘরগুলাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে উপসেট, বা এটাকে আমরা বলে থাকি হচ্ছে ডাটা মার্ট। এবং এটা থেকে আমরা ইএলটি পদ্ধতিতে এক্সট্রাকশন, ট্রান্সফরমেশন এবং লোডিং পদ্ধতিতে আমরা আমাদের ডাটাটা আমরা এখান থেকে উদ্ধার করে নিতে পারি। তো এখানে ডাটা মাইনটা কিভাবে কাজ করে, এখানে ডাটা মার্টটা এখানে কিভাবে কাজ করে এখানে দেওয়া আছে। যেমন আমরা এখানে আমাদের যে লিগাসি ডাটা বা অপারেশনাল ডাটা আছে, যে ডাটাটাই আমাদের এখানে আমাদের সিপিইউ তে জমা আছে, এখান থেকে আমরা এক্সট্রাক্ট, ট্রান্সফরমেশন এবং লোডিং ইএলটি পদ্ধতিতে ইটিএল পদ্ধতিতে আমরা এখান থেকে ডাটাটা থেকে আমরা মেটা ডাটা, এটা থেকে আমরা স্ট্রাকচার ডাটাটা আমরা এখান থেকে সাধারণত ডাটা মার্টে ইএলটি পদ্ধতিতে আমরা এখান থেকে কালেক্ট করি। এবং এই ডাটা মার্ট থেকে যেই স্পেসিফিক সেক্টরে ডাটা চাওয়া হচ্ছে, সেলস অথবা এখানে সাপ্লাই অথবা এখানে প্রোডাকশন, ওই স্পেসিফিক সেক্টরে ডাটাটা সরবরাহ করে হয়ে থাকে। তো এই হচ্ছে আমরা এখানে এই ডাটা হাউস থেকে কিভাবে ডাটা উত্তোলন করা হয়ে থাকে ডাটা মার্টের মাধ্যমে, এটার একটা চিত্র এখানে দেখলাম। তো আমরা এখন এতক্ষণ যা আলোচনা করেছি এবং গত ক্লাসে যা আলোচনা করেছি, এটা থেকে আমরা ডাটা ওয়্যার হাউস এবং ডাটা মার্টের ভিতরে কিছু পার্থক্য আমরা দেখতে পারি। তো এই পার্থক্যগুলো আমরা এখন একটু আলোচনা করব। যে ডাটা ওয়্যার হাউস বহু বিষয় ক্ষেত্র নিয়ে কাজ করে, এবং এটা বিশেষত কেন্দ্রীয় সাংগঠনিক ইউনিট যেমন কর্পোরেট তথ্য প্রযুক্তি গ্রুপ দ্বারা বাস্তবায়িত এবং নিয়ন্ত্রিত হয়, এবং প্রায়ই এটাকে একটি কেন্দ্রীয় অথবা এন্টারপ্রাইজ ডেটা ওয়্যার হাউসও বলা হয়ে থাকে। এই ডেটা ওয়্যার হাউসটাকে বিশেষত আমরা এখন একটি ডেটা ওয়্যার হাউসে বহু উৎস থেকে এই ডেটা সন্নিবেশিত হতে আমরা দেখে থাকি। পক্ষান্তরে আমরা ডেটা মার্টটাকে ডেটা ওয়্যার হাউসের অপেক্ষা ক্ষুদ্রতর এবং কম জটিল এখানে ডাটা সন্নিবেশিত হওয়ার একটা ক্ষেত্র হিসেবে দেখে থাকি। এবং এই ডেটা মার্ট নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ এই ডেটা ওয়্যার হাউস থেকে অপেক্ষাকৃত সহজ।
তো এই ভিত্তিতে আমরা কিছু পার্থক্য আমরা এখানে দেখতে পারি ডাটা ওয়্যার হাউস এবং ডাটা মার্টের ভিতরে। যেমন এখানে আমরা যদি স্কোপের ক্ষেত্রে বলি যে ডাটা ওয়্যার হাউসের স্কোপটা অনেক বড়, এটা কর্পোরেট ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু ডাটা মার্টের স্কোপটা ছোট। এটা লাইন অফ বিজনেস, যে কোনো একটা স্পেসিফিক বিজনেসের ক্ষেত্রে সাধারণত এটা ব্যবহার হয়ে থাকে। যেমন এখানে কর্পোরেট ক্ষেত্রে আমরা যদি এখানে স্কয়ার গ্রুপ অফ কোম্পানিজ এর ক্ষেত্রে বলি যে শুধুমাত্র স্কয়ারের যদি গ্রুপ অফ কোম্পানিজ এর ডাটাগুলো স্টোর করতে হয়, এখানে গ্রুপ অফ কোম্পানিজ এর ভিতরে তাদের 15 থেকে 20টা আইটেম আছে, যে স্কয়ার টয়লেট্রিজ আছে, স্কয়ারের এখানে মেডিসিন আছে, স্কয়ারের বেভারেজ আছে। তো এই যে বিভিন্ন তাদের এখানে আলাদা লাইন অফ বিজনেস, এই লাইন অফ বিজনেস গুলা একত্রিত ডাটাটা সাধারণত এই ডাটা ওয়্যার হাউসে সংগৃহীত থাকে। কিন্তু ডাটা মার্টের শুধুমাত্র যে কোনো একটা স্পেসিফিক এখানে লাইন অফ বিজনেসের ডাটাগুলো এখানে সংগৃহীত হতে পারে। যেমন এখানে স্কয়ার টয়লেট্রিজ এর ডাটাগুলো ডাটা মার্টে এখানে বিভিন্ন এখানে সেক্টর ওয়াইজ ভাগ হয়ে এগুলা এখানে লাইন অফ বিজনেসের ডাটাগুলো, যেমন এখানে স্কয়ার টয়লেট্রিজ এর ডাটাগুলো এখানে সংগঠিত করা হতে পারে। এছাড়া এখানে আমরা ডাটা ওয়্যার হাউসটাকে আমরা এখানে সাবজেক্ট ওয়াইজ এখানে বহু বিষয় এখানে সংগঠিত হতে পারে, বহু ব্যবসা এখানে হতে পারে, কিন্তু এখানে ডাটা মার্টে একক বিষয় এখানে সন্নিবেশিত হয়। এবং এখানে ডাটা ওয়্যার হাউসের উৎস অনেক, অভ্যন্তরীণ, বাহ্যিক, ইন্টারনেট, এই উৎস থেকে আমরা ডাটা ওয়্যার হাউসে ডাটা সন্নিবেশিত হতে দেখি। কিন্তু ডাটা মার্টের উৎস কিছু স্পেসিফিক সেক্টর থেকে এখানে ডাটা সাধারণত সন্নিবেশিত হয়। এবং ডাটা ওয়্যার হাউসের ধারণ ক্ষমতা সাধারণতই বেশি হয়ে থাকবে, এখানে 100 জিবি বা এখানে 100 টেরাবাইট বা টেরাবাইট প্লাস এখানে হয়ে থাকে। কিন্তু এখানে ডাটা মার্টের সাধারণত 100 জিবির কম ডাটা এখানে সংরক্ষণ করার ব্যবস্থা বা স্টোরেজ ক্যাপাসিটি থাকে। এছাড়া এখানে ডাটা ওয়্যার হাউসে আমরা এখানে মাস থেকে বছর এই পর্যন্ত ডাটা সংরক্ষিত হতে দেখি, কিন্তু ডাটা মার্টে সাধারণত মাস বা মান্থলি অথবা ডে ওয়াইজ ডাটা সংগৃহীত হয়ে থাকে। এই হচ্ছে ডাটা ওয়্যার হাউস এবং ডাটা মার্টের পার্থক্য। এরপরে আমরা এখানে তোমাদের সেকেন্ড লাস্ট টপিক যেটা আছে সেটাতে আলোচনা শুরু করবো, সেটা হচ্ছে এখানে কম্পিউটার ইন্টেলিজেন্স যেটা আমরা বলি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে কম্পিউটার যখন মানুষের মতোই বুদ্ধি বিবেচনা ব্যবহার করে মানুষের মতোই সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, তখনই এটাকে আমরা বলি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে কম্পিউটারের মানুষের মতো বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নেই আমরা জানি, কিন্তু কম্পিউটারকে যদি আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়ে কম্পিউটারকে যদি আমরা কিছু লজিক ইউজ করে কিছু ক্ষেত্রে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করার মতো তার যদি এবিলিটি আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে অথবা বিভিন্ন মেশিন এবং সফটওয়্যার ইউজ করে যদি এই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা যদি তার ভিতরে আমরা ইনস্টিল করে দিতে পারি, তখন এটাকে আমরা এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি। যে কিছু লজিক আমরা এখানে দিয়ে দিলাম, সেই লজিক গুলা ইউজ করে কম্পিউটার তার নিজস্ব সেটআপকৃত প্রোগ্রামের মাধ্যমে সে সিদ্ধান্ত নিতে পারবে যে এই ডাটাগুলা বা এটার ইনপুট থেকে প্রসেস করে কিভাবে আউটপুট দিতে হবে। তো আমরা এখানে ব্যবসায়ের ক্ষেত্রে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রয়োগ, এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। যে কৃত্রিম বুদ্ধিমত্তাটা বলতে আমরা এখানে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে কৃত্রিম উপায়ে কম্পিউটারকে সেভাবে চিন্তা ভাবনা করানোর যে সিস্টেমটা, সেটাকে আমরা এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বলি। এবং পঞ্চম প্রজন্মের কম্পিউটারগুলো সাধারণত এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার জন্য এখানে সক্ষম, এবং তারা দেখা যায় যে এখানে মানুষের মতোই এখানে আমরা সরাসরি বলতে পারি যে তারা মানুষের মতোই চিন্তা ভাবনা করতে পারে না, কিন্তু এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানব জাতির বুদ্ধিমত্তার মতোই কম্পিউটার এখানে আচরণ করতে পারে, এই বিষয়টা আমরা বলতে পারি। এবং কম্পিউটার কিভাবে মানুষের মতো চিন্তা করতে পারে, অথবা কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছাতে পারে, অথবা কিভাবে সমস্যার সমাধান করতে পারে, অথবা কিভাবে বিচক্ষণতার সাথে পরিকল্পনা প্রণয়ন করতে পারে, কিভাবে সফলতার সহিত খেলাধুলা করবে, ইত্যাদি বিষয়গুলোর জন্য সাধারণত এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে গবেষণা চলছে। এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে আমরা লিস্প অথবা এখানে সিলিপস অথবা এখানে প্রোলগ অথবা সি ডাবল প্লাস, এইগুলো সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করানোর জন্য কম্পিউটারের ভিতরে আমরা এই সফটওয়্যার গুলো ব্যবহৃত হতে দেখি। এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসার ক্ষেত্রে কিভাবে কাজে লাগে বা ব্যবসার ক্ষেত্রে এই কৃত্রিম বুদ্ধিমত্তাটার প্রয়োগটা কিভাবে হয়, সেটা নিয়ে এখানে আমরা আলোচনা করব। তো এখানে
আর্থিক বিশ্লেষণের জন্য আর্থিক বিশ্লেষকগণ সম্পদ ব্যবস্থা অথবা পুঁজিবাজারের বিনিয়োগ অথবা এখানে আর্থিক কাজ সম্পাদন করতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার পদ্ধতি সাধারণত এখানে ব্যবহার করে থাকে। এখানে যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট আছে তারা এখানে কোন জায়গাতে বা কোনখানে তোমার ইনভেস্ট করলে এখানে প্রফিট হবে অথবা এখানে অ্যাসেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অথবা আর্থিক অন্যান্য বিষয়ের ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাটা প্রয়োগ করে থাকে। অথবা এখানে হাসপাতালের কর্মচারীদের কোন সময় আসবে, তারা কোন সময় তাদের শিডিউল চেঞ্জ হবে এই সময়সূচি নির্ধারণ অথবা এখানে রোগীর সেবার ব্যবস্থা বা শোয়ার ব্যবস্থা অথবা রোগ এবং অসুস্থতার চিকিৎসা ইত্যাদি কাজে কিন্তু এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা করোনাকালীন সময়ে দেখতেছি যে করোনাকালীন সময় যখন শ্বাসকষ্ট হয়, অক্সিজেন লেভেল যখন কমে আসে 90-এর নিচে চলে আসে, তখনই কিন্তু এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এখানে মেশিন কিন্তু এখানে রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে কিন্তু রেসপন্স করে যে এই রোগীর অক্সিজেনের মাত্রা কমে গেছে, তাকে অক্সিজেন দেওয়া হোক। 90-এর নিচে কমে আসলেই মেশিন সাথে সাথেই এখানে অ্যালার্ম বাজায় এবং অ্যালার্ম শুনে যারা এখানে নার্স আছে বা সেবক আছে তারা কিন্তু এখানে রোগীকে অক্সিজেন দিয়ে থাকে যাতে সে শ্বাস নিতে পারে, যাতে তার শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা না হয়। অথবা এখানে আমরা সেনাবাহিনীর বিভিন্ন সরকারি এজেন্সিতে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হতে দেখি। অথবা এখানে ক্রেডিট কার্ড কোম্পানির সময় ক্রেডিট কার্ড প্রতারণা প্রতিরোধ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে থাকে। এই যে ক্রেডিট কার্ডে ভুল নাম্বার দিলে, 3বার ভুল নাম্বার দিলে অথবা এখানে ডেবিট ক্রেডিট কার্ড যেটাই হোক, এখানে আমরা ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু এটা ব্লক হয়ে যায় অথবা মেশিনে এটা আটকায় ফেলে, এটিএম মেশিনে এই কার্ডটা আটকায় ফেলে। অথবা আমরা এখানে ইন্স্যুরেন্স কোম্পানির সময় তাৎক্ষণিক প্রতারণামূলক দাবির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে থাকে। এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলা বিভিন্ন দাবির ক্ষেত্রে এই দাবিটা ঠিক আছে কিনা বা এখানে উইন্ডো ড্রেসিং করা হয়েছে কিনা, এই দাবির ক্ষেত্রে দেখা যায় যে ইন্স্যুরেন্স কোম্পানি আমরা এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহৃত হতে দেখি। অথবা এয়ারলাইন্সের টিকেটের মূল্য, খাদ্য তৈরি বা তেল বিস্ফোরণ অথবা এখানে শিশু রক্ষা ইত্যাদি কাজে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হচ্ছে। অথবা এখানে আমরা এখানে আবহাওয়া বিজ্ঞান, প্রকৌশল এবং এরোস্পেস শিল্প এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হতে দেখি। তো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগটা কিন্তু এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখানে যে ব্যবহারগুলো অলরেডি দেখেছি, পসিবল অ্যাপ্লিকেশন গুলা বা বিভিন্ন ক্ষেত্রে যে ব্যবহৃত হতে দেখলাম, এগুলো এখন আমরা একটি ছবির মাধ্যমে যদি দেখি যে এখানে এই যে সিমুলেশন মডেলিং করার ক্ষেত্রে কিন্তু এখানে বিমান পরিচালনার ক্ষেত্রে যারা পাইলট আছে তারা কিন্তু এখানে সিমুলেশন মডেলিং এর মাধ্যমে যে বিমান কিভাবে ল্যান্ড করতে হবে এটা কিন্তু তারা এখানে বিমানে না চড়ে এটা আর্টিফিশিয়াল ভাবে তারা একটা অবয়ব তৈরি করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কিন্তু এই কাজটা তারা কিভাবে ল্যান্ডিং করতে হয় স্মুথ, এটা কিন্তু তারা এখানে প্র্যাকটিস করতে পারে। অথবা আমরা এখানে মেশিন ট্রান্সলেশন যেটা আছে, মেশিন ট্রান্সলেশনের ক্ষেত্রে, সোশ্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে অথবা মেশিন লার্নিং এর ক্ষেত্রে, রোবোটিক্স এর ক্ষেত্রে অথবা এখানে ইমেজ অ্যানালাইসিসের ক্ষেত্রে, গ্রাফিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে, অডিও অ্যানালিটিক্স এর ক্ষেত্রে, ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে অথবা এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে অথবা ডিপ লার্নিং এর ক্ষেত্রে কিন্তু আমরা এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহৃত হতে দেখছি। তো আমাদের এই ব্যবসার ক্ষেত্রে বহুল ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু শাখা আছে। মূলত আমরা এখানে 4টি শাখা নিয়ে এখানে আলোচনা করতে পারি যে ব্যবসার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হওয়ার ক্ষেত্রে 4টি শাখা আছে। যেমন এখানে এক্সপার্ট সিস্টেম আছে। এই এক্সপার্ট সিস্টেমটাতে এই এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোনো জটিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কাজটা সাধারণত এই এক্সপার্ট সিস্টেমে ব্যবহৃত হয়ে থাকে। এই সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি ব্যবহার করা হয়ে থাকে এবং এখানে এক্সপার্ট সিস্টেমে জ্ঞান ভিত্তিক সিস্টেমও সাধারণত বলা হয় থাকে। তো এই এক্সপার্ট সিস্টেমে সাধারণত এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোনো জটিল বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়ে থাকে। এবং এরপরে আছে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। তো নিউরাল নেটওয়ার্ক মানব মস্তিষ্কে, যে মানব মস্তিষ্ক আমরা বলি যে মস্তিষ্কে সাধারণত আমরা যে ডাটাগুলো স্টোর করি বা বিভিন্ন তথ্য আমরা আমাদের মস্তিষ্কে আমরা যে স্মৃতিশক্তির মাধ্যমে স্টোর করে রাখি, তো এটা সাধারণত অসংখ্য কোটি কোটি নিউরনের মাধ্যমে এই কাজটা সাধারণত মস্তিষ্কে হয়ে থাকে। তো এই জিনিসটাকে নকল করে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে, যেখানে মানব মস্তিষ্কের শরীর বৃত্তি অনুকরণ করা হয়ে থাকে
এবং মানুষের মস্তিষ্কে নিউরন সেল যেভাবে কাজ করে ঠিক সেভাবেই নিয়ম বা বৈশিষ্ট্য অনুকরণ করে কৃত্রিম নিউরন তৈরি করা হয়, এবং এই কৃত্রিম নিউরন বিভিন্ন ধাপ বা লেয়ারে সংযোজন করে একটি নেটওয়ার্ক তৈরি করা হয়, এবং এই নিউরন নেটওয়ার্ক বিভিন্ন ব্যবসার কাজে সাধারণত ব্যবহৃত হতে পারে। তো এইভাবে আমরা এই নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে, তো এক্সপার্ট সিস্টেম অ্যান্ড নিউরাল নেটওয়ার্ক এই দুইটি হচ্ছে ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান দুইটি শ্রেণী। এছাড়াও আরো দুইটি শ্রেণী রয়েছে, সেটি হচ্ছে আমরা জেনেটিক অ্যালগোরিদম এবং ইন্টেলিজেন্স এজেন্ট, এই দুটি বিষয় নিয়ে এখন আলোচনা করবো আমরা। ব্যবসার ক্ষেত্রে এই কৃত্রিম বুদ্ধিমত্তার এই যে শ্রেণী জেনেটিক অ্যালগোরিদমে এখানে বলা আছে যে সমস্যা সমাধানকারীগণ যাতে আরো বেশি দক্ষতার সাথে সমস্যা সমাধান করতে পারে সেই জন্য জেনেটিক অ্যালগোরিদমের সাধারণত যোগ্যতমরাই এখানে টিকে থাকার প্রক্রিয়াটা প্রয়োগ করা হয়। উদাহরণস্বরূপ বিনিয়োগকারীরা ব্যাংকার ক্লায়েন্টদের জন্য সবচেয়ে ভালো বিনিয়োগ দলিল বা পোর্টফোলিও নির্বাচনে এই পদ্ধতি ব্যবহার করে থাকে। তো জেনেটিক অ্যালগোরিদমের মূল কথা হচ্ছে এখানে যে সার্ভাইভাল অন ফিটেস্ট অর যেই বিনিয়োগটাতে সবচেয়ে বেশি প্রফিট আসবে সেই বিনিয়োগটাই আমি রাখবো এবং বাকি বিনিয়োগগুলো এখানে আমি আস্তে আস্তে সুইচ করে ফেলবো। তো এই যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা সেই ক্ষেত্রে সাধারণত এই জেনেটিক অ্যালগোরিদম গুলোও এখন ব্যবহৃত হচ্ছে। এছাড়াও এখানে 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্ট। এখানে ইন্টেলিজেন্ট এজেন্টের ক্ষেত্রে আমরা পুনরাবৃত্তিমূলক কম্পিউটার সম্পর্কিত কাজ সম্পাদন করতে সাধারণত এই ইন্টেলিজেন্ট এজেন্ট ব্যবহৃত হয়, এবং এর একটি উদাহরণ হচ্ছে ডেটা মাইনিং। আমরা অলরেডি আলোচনা করেছি যে ইন্টেলিজেন্ট এজেন্ট হিসেবে এই ডেটা মাইনিং সাধারণত দেখা যায় যে আমাদের নলেজ ডিসকভারি করার ক্ষেত্রে হিউজ পরিমাণ বা বিগ ডাটা থেকে কিভাবে নলেজ ডিসকভারি করা যায় এবং নির্দিষ্ট প্যাটার্ন অথবা নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন ডাটা কিভাবে খুঁজে বের করা যায়, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে। এখন বিভিন্ন ধরনের সফটওয়্যার যেমন এসকিউএল এখানে সার্ভার আছে, অথবা এখানে আমরা এসপিএসএস নিয়ে কথা বলেছি, অথবা এখানে অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলা ইউজ করে সাধারণত আমরা এই জেনেটিক অ্যালগোরিদমের এবং এখানে ইন্টেলিজেন্স এজেন্ট যে আছে এই কাজগুলো সাধারণত আমরা এখানে করে থাকি। আরেকটা টপিক তোমাদের এখানে লাস্টে আছে, সেটা হচ্ছে আমাদের নলেজ ম্যানেজমেন্ট নিয়ে আমরা এখন আলোচনা করবো। তো নলেজ ম্যানেজমেন্টের যে সংজ্ঞা এখানে খুব সিম্পল ভাবে আমরা যদি বলি যে নলেজ ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং, শেয়ারিং, ইউজিং and managing the knowledge and information of an organization, and also it refers to the multidisciplinary approach to achieve organizational objectives by making the best use of knowledge. That means এখানে আমরা জ্ঞানের ব্যবহারের মাধ্যমে আমরা যখন এখানে ডাটা থেকে নলেজ ক্রিয়েট করছি, সেটাকে শেয়ার করছি, ইউজ করছি, এবং এটা থেকে এটাকে ম্যানেজ করে আমরা ব্যবসার বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি প্রয়োগ করছি এবং সেটা থেকে ব্যবসার প্রফিট আমরা এনশিওর করছি। এই যে সিস্টেমটা এটাকে আমরা সাধারণত নলেজ ম্যানেজমেন্ট বলে থাকি। তো এখানে শনাক্তকরণ অথবা এখানে জ্ঞানের সৃষ্টিকর্ম তৈরি করা অথবা ইন্টারপ্রিট করা অথবা এখানে ডিস্ট্রিবিউশন ও বিতরণ এবং এখানে অভিজ্ঞতা, এই সবগুলা জিনিস আসলে এখানে নলেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজে লাগানো হয়। এছাড়াও এখানে জ্ঞান ব্যবস্থাপনা, প্রতিষ্ঠানের লক্ষ্য, পারফরমেন্সের উন্নতি অথবা প্রতিযোগিতামূলক সুবিধা, নবধারা তৈরি অথবা শিক্ষার প্রসার, সততা এবং প্রতিষ্ঠানের ক্রমাগত উন্নতি ইত্যাদির দিকে সাধারণত বিশেষ মনোযোগ দিয়ে থাকে এই নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা। এবং জ্ঞান ব্যবস্থাপনা মূলত একটি কৌশলগত সম্পদ হিসাবে জ্ঞানের ব্যবস্থাপনার দিকে বেশি মনোযোগ প্রদান করে থাকে এবং প্রতিষ্ঠানকে এই জ্ঞানের ব্যবস্থাপনা বা নলেজ ম্যানেজমেন্ট করে প্রতিষ্ঠানকে সবসময় এখানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস নেওয়ার ক্ষেত্রে এখানে হেল্প করে থাকে। এছাড়াও এটা জ্ঞানের প্রসার বা শেয়ারিং ঘটাতেও উৎসাহ প্রদান করে থাকে। এবং জ্ঞান ব্যবস্থাপনার মূল উপাদান সাধারণত এখানে পিপল বা এখানে যারা অর্গানাইজেশনে কাজ করে তারা, এছাড়াও এখানে অর্গানাইজেশনের কালচার এবং অর্গানাইজেশনের প্রসেস এবং এখানে ডিফারেন্ট টেকনোলজি এখানে বা প্রযুক্তি এখানে ইউজ হয়ে থাকে জ্ঞান ব্যবস্থাপনার ক্ষেত্রে। তো আমরা এই অর্গানাইজেশনের ভিতরে যে অর্গানাইজেশনাল কাঠামো, এখানে যারা পিপল, তাদের যে কালচার এবং এক্সিস্টিং যে টেকনোলজি, এই সবগুলোকে আমরা একত্রিত ভাবে কাজে লাগিয়ে যখন আমার অর্গানাইজেশনের যে লক্ষ্য সেটা অর্জন করার জন্য যখন আমরা একসাথে কাজ করি বা একসাথে যখন ম্যানেজমেন্টের যেই বেসিক ফাংশন গুলো আছে, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং, এই কাজগুলো সাধারণত করে আমার অর্গানাইজেশনের যে গোল বা টার্গেট সেটা অ্যাচিভ করতে আমরা যখন সক্ষম হই তখনই আমরা বলি যে আমাদের নলেজ ম্যানেজমেন্টটা ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে
আমাদের নবম অধ্যায় নিয়ে যে আলোচনা ছিল, আজকের আলোচনা এতটুকুই। তো আমরা আজকে যে ক্লাসে যে মূল আলোচনা করেছি, আমরা প্রথমে আমরা ডেটা মাইনিং কি সেটা নিয়ে আলোচনা করেছি, ডেটা মাইনিং কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করেছি, এবং ডেটা মাইনিং এর টুলস গুলো নিয়ে আলোচনা করেছি। তারপর ডেটা মার্ট নিয়ে আলোচনা করেছি, এবং কিভাবে ডেটা ওয়্যার হাউস এবং ডেটা মার্ট দুইটা একটা আরেকটা থেকে আলাদা, সেটা নিয়ে আলোচনা করেছি। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করেছি, এবং আমরা সর্বোপরি লাস্টের যে টপিকটা ছিল নলেজ ম্যানেজমেন্ট নিয়েও তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। তো আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।